ওয়েলকাম স্টুডেন্টস। তাহলে চলো আজকে আমরা আলোচনা করি আমাদের নেক্সট টপিক কোলয়েডের প্রস্তুতি সম্পর্কে। তাহলে আজকে দেখব কি আমরা প্রিপারেশন অফ কোলয়েডস। আমরা এখানে দু ধরনের কোলয়েড সম্পর্কে দেখব, অর্থাৎ দু ধরনের কোলয়েড আছে যাদের আমরা প্রিপারেশন দেখব, লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কোলয়েড এবং লায়োফোবিক বা দ্রাবক বিকর্ষী কোলয়েড। তাহলে এখানে আমরা দু ধরনের কোলয়েডের প্রিপারেশন দেখব। প্রথমত দেখব লায়োফিলিক কোলয়েডস এবং তারপরে দেখব লায়োফোবিক কোলয়েডস। এই দু ধরনের কোলয়েডের আমরা প্রিপারেশন দেখব। তাহলে একটা একটা কোলয়েডের প্রিপারেশন দেখে নেওয়া যাক। তাহলে প্রথম দেখো লায়োফিলিক কোলয়েডস। তাহলে প্রথম আমরা দেখব প্রিপারেশন অফ লায়োফিলিক কোলয়েড। দেখো যে সমস্ত লায়োফিলিক কোলয়েডস আছে তাদের যে প্রিপারেশন, অর্থাৎ লায়োফিলিক কোলয়েডকে আমরা নর্মাল মিক্সিং করে প্রস্তুত করতে পারি, অর্থাৎ বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম তাদেরকে আমরা যে নর্মাল যদি মিক্সিং করি, অর্থাৎ একটা বিস্তৃত মাধ্যমের মধ্যে যদি বিস্তৃত দশাকে যদি রেখে দিই তাহলে কি হয় না লায়োফিলিক কোলয়েড তৈরি হয়। লায়োফিলিক কোলয়েড জন্য সেরকম কিছুই করতে হয় না, শুধুমাত্র বিস্তৃত মাধ্যমের মধ্যে বিস্তৃত দশাকে ভালোভাবে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যায় কি লায়োফিলিক কোলয়েড। যেমন ধরো স্টার্চের জলীয় দ্রবণ বা প্রোটিনের জলীয় দ্রবণ। এখানে স্টার্চ বা প্রোটিন এখানে কি হয় না এদের মধ্যে এগুলো হচ্ছে পোলার গ্রুপ। তাহলে এগুলো ধ্রুবীয় হওয়ার জন্য কি হয় না এরা জলের প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং তারা কি করে না কোলয়েডীয় দ্রবণ তৈরি করে। তাহলে এরকম নর্মালভাবেই আমরা লায়োফিলিক কোলয়েডকে তৈরি করতে পারি। কিন্তু আমাদের যে লায়োফোবিক কোলয়েড আছে, লায়োফোবিক কোলয়েডকে আমরা কিন্তু সহজে তৈরি করতে পারি না, মানে নর্মালভাবে প্রস্তুত করতে পারবো না। এদের জন্য কি না বিভিন্ন ধরনের পদ্ধতি দেখতে হয়, কারণ লায়োফোবিক যে কোলয়েড আছে সেটা অনেক বেশি আনস্টেবল হয়, যে কারণে তাদের স্টেবিলিটি বৃদ্ধি করানোর জন্য তাদেরকে বিভিন্ন উপায়ে আমরা বিভিন্ন পদ্ধতি দ্বারা প্রস্তুত করে থাকি। তাহলে চলো দেখে নেওয়া যাক যে লায়োফোবিক কোলয়েড আমরা কেমনভাবে এবং কোন কোন পদ্ধতি দ্বারা প্রস্তুত করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে কি লায়োফোবিক কোলয়েডস। তাহলে এরপর দেখা হচ্ছে প্রিপারেশন অফ লায়োফোবিক কোলয়েডস। ঠিক আছে, লায়োফোবিক কোলয়েডসের প্রিপারেশনকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, আমরা এই দুভাবে একে প্রস্তুত করব। প্রথমে দেখো বিভাজন পদ্ধতি। বিভাজন পদ্ধতি দ্বারা আরেকটা পদ্ধতি হচ্ছে ঘনীভবন পদ্ধতি। আমরা এই দুটো পদ্ধতি দ্বারা লায়োফোবিক কোলয়েড আছে তাকে আমরা প্রস্তুত করব। এই বিভাজন পদ্ধতি মানে তোমরা বুঝতেই পারছো এখানে কি হবে না বিভাজিত হবে। এখানে কি বিভাজিত হয় না একটা বড় সাইজের, ধরো একটা অনেক বড় সাইজের বিস্তৃত দশা, সেটা কি হবে না অনেক ছোট ছোট ভেঙে করে অনেক ছোট ছোট বিস্তৃত দশায় পরিণত হবে। তারপরে সেই বিস্তৃত দশাটা বিস্তার মাধ্যমে ডিস্ট্রিবিউটেড হবে। এইভাবে কি হয় না বিভাজন পদ্ধতি কাজ করে। এই বিভাজন পদ্ধতির মধ্যে
আমরা দুটো পদ্ধতি আলোচনা করব, দুটো আলাদা আলাদা পদ্ধতি আলোচনা করব। প্রথমত আলোচনা করব যান্ত্রিক বিভাজন এবং দ্বিতীয় আলোচনা করব অপলয়ন বা পেপটাইজেশন। প্রচুর পরীক্ষাতে আসে এটা আমাদের পরীক্ষাতে প্রচুর আসে, পেপটাইজেশন কি বা অপলয়ন কি। তাহলে বিভাজন পদ্ধতি আমরা এই দুটো পদ্ধতি দ্বারা পুরো বিভাজন পদ্ধতিকে কমপ্লিট করব। তাহলে বিভাজন পদ্ধতির মধ্যে দুটো পদ্ধতি আমরা আলোচনা করব, যান্ত্রিক বিভাজন এবং পেপটাইজেশন। যে ঘনীভবন পদ্ধতি আছে, এই ঘনীভবন পদ্ধতির মধ্যে আমরা মেনলি একটাই পদ্ধতি আলোচনা করব, যেটা কি ব্রেডিক আর্ক পদ্ধতি। তাহলে যে বিভাজন পদ্ধতি ছিল আর যে ঘনীভবন পদ্ধতি ছিল, বিভাজন পদ্ধতির মধ্যে আমরা দুটো পদ্ধতি আলোচনা করব, যান্ত্রিক বিভাজন এবং পেপটাইজেশন। আর ঘনীভবন পদ্ধতির মধ্যে মেনলি একটাই পদ্ধতি আলোচনা করব, ব্রেডিক আর্ক পদ্ধতি। তাহলে চলো তাহলে একটা একটা পদ্ধতি দেখে নেওয়া যাক। তাহলে প্রথম আমরা আসছি কি যান্ত্রিক বিভাজন পদ্ধতি। তাহলে প্রথমত আসছি যান্ত্রিক বিভাজন পদ্ধতি। বা এটাকে আমরা বলি মেকানিক্যাল ডিসপারশন মেথড। ঠিক আছে, যান্ত্রিক বিভাজন পদ্ধতিতে কি হয় না, এখানে এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, নামটা মনে রাখবে, কোলয়েড মিল। কোলয়েড মিল এই যন্ত্রের সাহায্যে কি হয় না, যে বড় বড় সাইজের যে কণাগুলো আছে, যে বিস্তৃত দশাগুলো আছে, সেগুলোকে কি করা হয় না অনেক ছোট ছোট বিস্তৃত দশায় ভেঙে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে কোলয়েড মিলে কি করা হয় না অনেক বড় বড় যে বিস্তৃত দশার অণুগুলো আছে তাদেরকে আমরা ছোট ছোট বিস্তৃত দশার অণুতে ভেঙে দিই। ভাঙার ফলে কি হয় না সেই ছোট ছোট যে অণুগুলো সেগুলো বিস্তার মাধ্যমের মধ্যে পাঠানো হয়, এরপরে সেখানে ভালোভাবে মিশ্রিত করে আমরা কোলয়েডীয় দ্রবণ তৈরি করি। তাহলে যান্ত্রিক বিভাজন পদ্ধতি এইভাবে কাজ করে। ধরো আমরা যদি ছবি দেখি, এরকম ডবল লেয়ার থাকে, ধরো এটা একটা স্টিলের প্লেট, একটা স্টিলের প্লেটের সাথে আরো একটা স্টিলের প্লেট থাকে, যাদের মধ্যেকার গ্যাপটা কিন্তু অনেক কম থাকে। দুটো স্টিলের প্লেট, এরপরে কি করা হয় না এর এখানে এই, ঠিক আছে, দুটো স্টিলের প্লেট আছে। এই যে দুটো স্টিলের প্লেট আছে, এই দুটো স্টিলের প্লেট কিন্তু ওরা যখন রোটেট করবে একে অপরের বিপরীতে রোটেট করে, অর্থাৎ এটা যদি এই সাইডে রোটেট করে এটা এই সাইডে রোটেট করবে। এদের দুজনের যে রোটেট এটা কত হয় না 7000 RPM রোটেশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে কি না 7000 রাউন্ড ওরা পাক খায়। এরপরে এই যে এখানে এই যে স্ট্যান্ডটা আমরা দিয়েছি, এখানে কি করা হয় না এখানে বড় বড় সাইজের যে বিস্তৃত দশার অণুগুলো আছে সেগুলোকে পাঠানো হয় এটা দিয়ে করে। তাহলে এটা দিয়ে যখন পাঠানো হবে তখন কি হবে, এরা যখন এদের মধ্যে আসবে, এদের মধ্যে এসে করে এই বড় বড় সাইজের যে অণুগুলো আছে ওরা কি হবে না ভেঙে যাবে। তাহলে ছোট ছোট কোণায় যখন ভাঙবে তখন ওরা তখন এটা দিয়ে বেরিয়ে আসে, এখানে ফাঁকা জায়গা আছে,
এটা দিয়ে কে না ওই যে বিস্তৃত দশার যে ছোট ছোট যে কণাগুলো সেগুলো এটা দিয়ে বেরিয়ে আসে এবং এখানে কি রাখা হয় না এখানে যে বিস্তার মাধ্যম আছে তাকে এখানে রেখে দেওয়া হয়। তাহলে এখানে কি আছে বিস্তার মাধ্যম, একই রকম ভাবে এই সাইডও রাখা থাকে, এখানে বিস্তার মাধ্যম রাখা আছে। তাহলে এখান থেকে এই যে বিস্তৃত দশা এর বড় বড় কণা ছিল, এটা দিয়ে যখন বেরোচ্ছে কি না ওই বিস্তৃত দশার কি ছোট ছোট কণা হয়ে গেছে। এরপরে এই ছোট ছোট কণাগুলো কি হয় না এরপরে এখানে বিস্তার মাধ্যমের মধ্যে চলে আসে এবং কি না একটা কোলয়েডীয় দ্রবণ তৈরি করে। ঠিক আছে, তাহলে যান্ত্রিক বিভাজন পদ্ধতি এইভাবে কাজ করে, বোঝা গেছে। এরপরে দেখো আমাদের বিভাজন পদ্ধতির যে সেকেন্ড পদ্ধতি সেটা কি না অপলয়ন বা পেপটাইজেশন। এটা দেখো তাহলে আমাদের নেক্সট যে পদ্ধতি সেটা কি অপলয়ন বা পেপটাইজেশন। ঠিক আছে, দেখো পেপটাইজেশন কি এবং এটা কিভাবে কাজ করে। ধরো একটা এক্সাম্পল নিচ্ছি যে AgNO3 প্লাস ধরো এখানে Ki সলিউশন যোগ করছি। যদি যোগ করি তাহলে কি হবে না AgI এর একটা প্রেসিপিটেট পড়বে, এই যে এটা ব্রাউন প্রেসিপিটেট পড়বে। তাহলে AgI এর কি না একটা ব্রাউন অধক্ষেপ পড়ছে। তাহলে এই যে সদ্য প্রস্তুত মানে এই যে সদ্য প্রস্তুত অর্থাৎ এই প্রেসিপিটেটটাকে আমরা এখনই তৈরি করলাম, তাহলে এই সদ্য প্রস্তুত যে অধক্ষেপটা পড়লো সেই সদ্য প্রস্তুত অধক্ষেপটাকে একটা কোলয়েডীয় সলিউশনে পরিণত করতে একটা কোলয়েডীয় দ্রবণ, তাহলে যে সদ্য প্রস্তুত যে অধক্ষেপটা পড়লো ওই সদ্য প্রস্তুত অধক্ষেপটাকে একটা কোলয়েডীয় দ্রবণে পরিণত করা যে পদ্ধতি তাকেই আমরা বলি কি পেপটাইজেশন বা অপলয়ন। বোঝা গেছে। তারপর দেখে নেওয়া যাক কি না একটা সদ্য প্রস্তুত অধক্ষেপ তাকে কোলয়েডীয় দ্রবণে পরিণত করার যে পদ্ধতি তাকেই আমরা বলি পেপটাইজেশন বা অপলয়ন। ঠিক আছে, এরপর দেখো তোমরা জানো যে এই যে প্রেসিপিটেটটা ছিল এই প্রেসিপিটেটকে আমরা কোথায় কনভার্ট করছি, এটা আমরা কি কনভার্ট করছি, কোথায় কনভার্ট করছি না কোলয়েডীয় দ্রবণে। কনভার্ট করার জন্য যে কোনো বিক্রিয়ায় কি নিজে নিজে তো কনভার্ট হতে পারে না, তার মানে কি বাইরে থেকে কিছু যোগ করতে হবে, যেটা যোগ করলে কি হবে না ওই যে ব্রাউন প্রেসিপিটেটটা আছে ওটা একটা কোলয়েডীয় দ্রবণে পরিণত হবে। তাহলে বাইরে থেকে আমরা কি যোগ করি না বাইরে থেকে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি। তাহলে এই কনভার্টটা করার জন্য আমরা কি করছি না বাইরে থেকে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করছি, যে পদার্থটা যোগ করলে কি হবে না এই প্রেসিপিটেটটা কোলয়েডীয় দ্রবণে পরিণত হবে। তাহলে বাইরে থেকে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা যোগ করছি তার একটা নাম আছে। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে আমরা বলি কি অপলয়ক, অপলয়ক বা এটাকে বলা হয় পেপটাইজিং এজেন্ট। ঠিক আছে, তাহলে কোনো একটা প্রেসিপিটেটকে কোলয়েডীয় দ্রবণে পরিণত করার জন্য আমরা বাইরে থেকে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা যোগ করি সেই পদার্থটাকে বলা হয় কি অপলয়ক বা পেপটাইজিং এজেন্ট। ঠিক আছে, এরপরে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা যোগ করছি কেমন ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হবে সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে কেমন ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করব না যেরকম প্রোডাক্ট উৎপন্ন হবে তার করেসপন্ডিং আমরা বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে পারি। যেমন ধরো এখানে আমরা প্রেসিপিটেট কার পেয়েছি বলো Ag এর প্রেসিপিটেট পেয়েছি, তাহলে আমরা সেরকম ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করব যার মধ্যে Ag+
অথবা আই মাইনাস, দুটো আয়নের মধ্যে যে কোনো একটা আয়ন প্রেজেন্ট থাকবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর যে প্রেসিপিটেট থাকছে তাদের মধ্যে যে কোনো একটা আয়ন কমন হবে, একটা কমন আয়ন থাকবে। ঠিক আছে, তাহলে ধরো এখানে আমরা এই কে আই যোগ করার পরে কি হয়েছে না এজিআই এর প্রেসিপিটেট পড়েছে। প্রেসিপিটেট পড়ার পরে আমরা যদি অতিরিক্ত পরিমাণে যদি কে আই যোগ করি, তার মানে কি আমরা আরো বেশি কে আই দিচ্ছি। কে আর মধ্যে কে আছে, আই মাইনাস আয়ন আছে না, এখান থেকে এজিআই এর মধ্যেও কে আছে, আই মাইনাস আয়ন আছে, তাহলে একটা আয়ন কমন আছে। তার মানে এখানে আমাদের কে আই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কাজ করতে পারবে। তাহলে অতিরিক্ত যখন আমরা কে আই যোগ করব কি হবে না এই এজিআই যে ব্রাউন প্রেসিপিটেট সেটা আস্তে আস্তে কি না কোলয়েডীয় দ্রবণে পরিণত হবে। ঠিক আছে, তাহলে আমরা কেমন ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করছি না যে প্রেসিপিটেটটা পড়বে আর যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা হবে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও আয়ন কি না কমন থাকতে হবে, সেম আয়ন হতে হবে। ঠিক আছে, তাহলে এই যে কনভার্ট হচ্ছে এজিআই থেকে কোলয়েডীয় দ্রবণে কিভাবে কনভার্ট হচ্ছে সেটা আমরা এখন বললেও বুঝতে পারবো না। আমরা যখন কয়েকটা ক্লাস পরেই আমরা পড়বো চার্জ অন কোলয়েড, কোলয়েডের যখন চার্জ সম্পর্কে পড়বো তখন আমরা এই ব্যাপারটাকে আমরা আরও সেখানে ডিসকাস করব যে কোনো একটা প্রেসিপিটেট থেকে ওটা দ্রবণে কিভাবে যাচ্ছে, ওখানে কীরকম মেকানিজম কাজ করে। তাহলে আজ শুধুমাত্র এখান থেকে শুধু এইটুকুই জেনে রাখো যে অপলয়ন কি, অপলয়ন কিভাবে কাজ করে, পেপটাইজিং এজেন্ট কি, ঠিক আছে, কেমন ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হবে, শুধুমাত্র এই কয়েকটা জিনিস সম্পর্কে এখন জেনে রাখো। কিভাবে কনভার্ট হচ্ছে এটা আমরা পরে আবার আলোচনা করব। ঠিক আছে, তাহলে এটা গেল কি যে আমাদের যে বিভাজন পদ্ধতি ছিল সেই বিভাজন পদ্ধতির দুটো পদ্ধতি, একটা যান্ত্রিক বিভাজন পদ্ধতি আর একটা পেপটাইজেশন, বোঝা গেল। এরপরে দেখো আমাদের যে সেকেন্ড যে আরেকটা পদ্ধতি ছিল ঘনীভবন পদ্ধতি, এরপরে সেটাও একটু দেখে নেওয়া যাক। তাহলে যে লায়োফোবিক কোলয়েড ছিল, লায়োফোবিক কোলয়েড প্রস্তুতির যে সেকেন্ড পদ্ধতি সেটা কি না ঘনীভবন পদ্ধতি। এই ঘনীভবন পদ্ধতির মধ্যে আমরা মেনলি কি একটাই পদ্ধতি আলোচনা করব যেটা কি না ব্রেডিং আর পদ্ধতি, একটাই পদ্ধতি আলোচনা করব। ঠিক আছে, তাহলে ব্রেডিং আর্ক পদ্ধতি জানার আগে প্রথম এটা জেনে নাও যে এই যে ব্রেডিং আর্ক পদ্ধতি ওটা আমরা মানে কোন কোন ধাতু বা কেমন ধরনের কোলয়েড তৈরি করার জন্য ব্যবহার করি। আমরা এই ব্রেডিং আর্ক পদ্ধতি এটা আমাদের যে সমস্ত হেভি মেটাল আছে তাদের সল বা তাদের কোলয়েড প্রস্তুত করার জন্য আমরা মেনলি ব্যবহার করে থাকি। যেমন ধরো গোল্ড বা সিলভার ইত্যাদি, এই সমস্ত যে হেভি মেটাল আছে তাদের যে কোলয়েড প্রস্তুত করার জন্য আমরা ব্রেডিং আর্ক পদ্ধতি এটা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যখন প্রস্তুত করছি কি না গোল্ড সল বা সিলভার সল, আমরা এই সমস্ত যে হেভি মেটাল তাদের যে সল বা তাদের যে কোলয়েড এগুলো প্রস্তুত করার জন্য কি আমরা ব্রেডিং আর্ক পদ্ধতি ব্যবহার করে থাকি। এরপরে তাহলে দেখে নেওয়া যাক যেটা আমরা কিভাবে পদ্ধতি করি, এখানে কিভাবে মেকানিজম কাজ করে। তাহলে দেখো, তাহলে ব্রেডিং আর্ক পদ্ধতির মধ্যে মেকানিজম দেখো এটা কিভাবে কাজ করে। ধরো এদিকে করছি, এটা একটা পাত্র আছে, ঠিক আছে,
এই পাত্রটা এখানে কি রাখা আছে, আইস ওয়াটার রাখা আছে। এগুলোতে কে আছে, বরফ আর জল এখানে আছে। ঠিক আছে, তাহলে এটা কি আছে, বরফ, আইস আছে, আর কি আছে, জল আছে। ঠিক আছে, এর ভেতরে যে পোর্শনটা এখানে আছে বিস্তার মাধ্যম, এটা হচ্ছে আমাদের বিস্তার মাধ্যম। এটা হলো বিস্তার মাধ্যম। ঠিক আছে, এরপরে এই বিস্তার মাধ্যমের মধ্যে কি রাখা হয় না, ধরো এর ভেতরে কি রাখা হয়েছে না, একটা এখানে একটা স্টিলের একটা পট রাখা থাকে, স্টিলের ধরো একটা পাত্র রাখা আছে। ঠিক আছে, যে স্টিলের পাত্রটা রাখা আছে সেই পাত্রের মধ্যে কি রাখা হচ্ছে না, একটা মেটাল রাখা হচ্ছে। আমরা যা সল তৈরি করতে চাইছি, গোল্ড বা সিলভার যা তৈরি করতে চাইছি তাকে রাখা হবে। ধরো আমরা গোল্ড নিচ্ছি, তার মানে এখানে একটা গোল্ড একটা মেটাল, একটা অনেক বড় একটা গোল্ড মেটাল এখানে রাখা আছে। ঠিক আছে, তাহলে এটা একটা আমাদের গোল্ড ব্লক, একটা গোল্ড রাখা আছে। ঠিক আছে, এরপরে কি, এই গোল্ডের সাথে দুটো তড়িৎদ্বার যোগ করেছি, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, দুটো তড়িৎদ্বার যোগ করেছি। যে দুটো তড়িৎদ্বারকে কি আমরা একটা ব্যাটারি দ্বারা যোগ করে দিয়েছি। ঠিক আছে, যার ধরো এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ। বোঝা গেল? তাহলে কি এটা একটা পাত্র ছিল যেখানে এগুলো কি আইস, জল, ভেতরে কি রাখা আছে, এটা ভেতরে, এর উপর, এর ভেতরে কিন্তু ইয়ে নেই, বিস্তার মাধ্যমটা এই পাত্রটার মধ্যে ভেতরে নেই, কিন্তু ওটা কি আছে না, পাত্রের বাইরে আছে কে, বিস্তার মাধ্যমটা। পাত্রটার ভেতরে কে রাখা আছে, কি রাখা আছে না, একটা আমাদের গোল্ড ব্লক রাখা আছে, বুঝছে, একটা অনেক বড় গোল্ড রাখা আছে। এরপর ওর সাথে কি করা হয়েছে, দুটো তড়িৎদ্বার যোগ করে দেওয়া হয়েছে, দুটো তড়িৎদ্বারকে কি একটা ব্যাটারি দ্বারা যুক্ত করে দেওয়া হয়েছে। বোঝা গেছে? এরপরে কি করা হচ্ছে যে এরপর যদি আমরা কারেন্ট পাস করি, কারেন্ট পাস করলে কি দেখা যায় যে এই যে দুটো তড়িৎদ্বার আছে, এই দুটো তড়িৎদ্বারের মধ্যে কি না স্পার্ক হয়। এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যখন স্পার্ক হবে তখন কি হয় না, ওখানে একটা হাই টেম্পারেচার ওখানে তৈরি হয়। তাহলে দুটো যে তড়িৎদ্বার তাদের মধ্যে যখন স্পার্ক হবে তখন কি হবে না, ওখানে একটা হাই টেম্পারেচার উৎপন্ন হবে। যে টেম্পারেচার উৎপন্ন হওয়ার জন্য ওইখানে যে গোল্ড ব্লকটা আছে সেই গোল্ড থেকে কি হবে না, গোল্ড এখানে কি কঠিন অবস্থায় আছে, যখন এখানে কারেন্ট পাস হবে বা যখন এখানে স্পার্ক হবে তখন সেখানে কি হবে না, এই যে গোল্ড, এই গোল্ড কি আকারে না, এই গোল্ড ভেপার আকারে এখান থেকে বেরোবে। তাহলে গোল্ড এখান থেকে কি ভেপার আকারে বেরিয়ে গিয়ে কোথায় আসছে না, এই যে বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যমের মধ্যে কি আসছে। পুরো গোল্ড কি একবারেই হয়ে যাবে না, আস্তে আস্তে ভেপার হবে। তাহলে কি হবে না, আস্তে আস্তে গোল্ড ভেপার কোথায় আসছে, বিস্তার মাধ্যমে আসছে। তাহলে বিস্তার মাধ্যমে এসে করে কি হলো, গোল্ড ভেপারটা বিস্তার মাধ্যমে চারিদিকে কি ছড়িয়ে পড়লো, বিস্তার মাধ্যমে চারিদিকে গোল্ড ভেপারটা ছড়িয়ে পড়লো। এরপরে কি আছে, এরপরে সাইডে কি দেওয়া আছে, বরফার দেওয়া আছে না, তাহলে বরফার দেওয়া থাকার জন্য কি হবে, ওই যে বিস্তার মাধ্যমটা সেটা কি হবে অনেকটা ঠান্ডা হবে। তা ঠান্ডা হওয়ার জন্য কি হবে, এই যে যে গোল্ড ভেপারটা অনেক গরম ছিল সেই গরম গোল্ড ভেপারটা কি চারিদিকে ছড়িয়ে গেছে, ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এরপরে কি হবে না, গোল্ড ভেপারটা আস্তে আস্তে কি হবে না ঠান্ডা হতে থাকবে। যদি ঠান্ডা হতে থাকে তাহলে যে ভেপারটা ছিল সেটা কি হবে না, আস্তে আস্তে সূক্ষ্ম সূক্ষ্ম কণায় রূপান্তরিত হতে থাকবে। অর্থাৎ কি হতে থাকবে, ঘনীভবন হবে, এখানে বাষ্প থেকে কঠিনে আসবে। তার যখন সূক্ষ্ম সূক্ষ্ম যখন কণায় যখন ওই গোল্ড ভেপারটা পরিণত হবে, তার মানে কি হচ্ছে
না যে বিস্তার মাধ্যম আছে সেই বিস্তার মাধ্যমের মধ্যে গোল্ড ছোট ছোট কণার আকারে কি দ্রবীভূত হচ্ছে, যেটা আমাদের কি বিস্তৃত দশা। এইভাবেই কি না ধীরে ধীরে কি একটা কোলয়েডীয় দ্রবণ তৈরি হচ্ছে, তাই তো বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তৃত দশাটা আসছে। তাহলে যে পুরো যে গোল্ড ব্লকটা আছে, পুরো গোল্ড ব্লকটা কিন্তু একবারেই ভেপার হবে না, আস্তে আস্তে ভেপার হচ্ছে। ভেপার হয়ে গেলে কোথায় আসছে? বিস্তার মাধ্যমের মধ্যে আসছে। বিস্তার মাধ্যমের মধ্যে এসে করে ওটা চারিদিকে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তারপরে যেহেতু জল অনেক ঠান্ডা, বরফ দেওয়া আছে, সে কারণে বিস্তার মাধ্যমটা একটু ঠান্ডা হবে। তাহলে ঠান্ডা হওয়ার জন্য কি হয় না ওই যে গোল্ড অণুগুলো সেগুলো কি আস্তে আস্তে ঘনীভূত হয়ে করে ছোট ছোট কঠিন দানাতে পরিণত হয় এবং কি হয় না একটা কোলয়েডীয় দ্রবণ তৈরি করে। ঠিক আছে, তাহলে ব্রেডিং আর্ক পদ্ধতি এইভাবে কাজ করে। হয়েছে? তাহলে এই গেল কি না আমাদের কোলয়েড প্রস্তুতির যে পদ্ধতি সেগুলো। এখানে আমরা মেনলি তিনটে পদ্ধতি দেখেছি: যান্ত্রিক বিভাজন, অপলয়ন বা পেপটাইজেশন এবং ব্রেডিং আর্ক পদ্ধতি। ঠিক আছে, তাহলে আজ তাহলে এতটাই থাক।